তারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান, তাদের আমি হতাশ করব না। অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো। একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনূস সরকারকে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালাও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না। টিউলিপ সিদ্দিককে ঘিরে প্লট বরাদ্দের জালিয়াতি অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন যুক্তরাজ্যের একদল প্রভাবশালী আইনজীবী। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা যুক্তরাজ্যের একদল আইনজীবীর তীব্র প্রশ্নের মুখে পড়েছে। জার্মানির রাষ্ট্রদূত তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে। 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে এসে সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে, সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল, সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ টরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল, যেটি ব্রিটেনে একটা মন্ত্রী পদমর্যাদার পদ, সেই অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ আছেন টনি ব্লেয়ার, প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী, আন্তর্জাতিকভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ 5 জন আইনজীবী। এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনূস সরকার পরিচালিত এই বিচারকে অন্যায্য এবং কন্ট্রিভড মানে সাজানো কিংবা বলা যেতে পারে মতলববাজির বিচার হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে কোনোভাবে তার মৌলিক অধিকারগুলোই রক্ষিত হয়নি, তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশে এভাবে বিচার করা এবং ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমে উনি নানা রকম সম্পত্তি বানিয়েছেন, বাংলাদেশে প্রভাব খাটিয়েছেন, দুর্নীতি করেছেন, এরকম নানা রকম গল্প ছড়িয়ে বেড়ানো ঠিক হচ্ছে কিনা, এই প্রশ্ন যখন ডক্টর ইউনূসকে করা হয়েছিল, ডক্টর ইউনূস প্রশ্নের পিঠে প্রশ্নতে সেভাবে উত্তর দিতে না পেরে বলেছেন তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি চান বিচারের প্রক্রিয়ায় চলুক এবং সে কারণেই তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে চান না। এই ডক্টর ইউনূস হচ্ছেন সেই ডক্টর ইউনূস যিনি এমনকি 24 আগস্টের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি এমন অভিযোগও করেছিলেন যে এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা, টিউলিপ সিদ্দিক সহ সবাই যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে এসেছেন, তাদের উচিত এখন বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া। এই আইনজীবীরা, এই ব্রিটিশ রাজনীতিবিদেরা এখন আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠি, যেই চিঠি তারা রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন, নিশ্চিতভাবেই রাষ্ট্রদূত দৃষ্টি আকর্ষণ করে এখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে পাঠাবেন, প্রধান উপদেষ্টার কাছেও পাঠাবেন, সেই প্রত্যাশা করে মানে একটা নোটিশের মতো, আইনি নোটিশের মতো হ্যান্ড ডেলিভার্ড হয়েছে বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই চিঠিটা হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই চিঠিটিতে তারা সরাসরি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের বিচারটা যেভাবে চলছে সেটাই আসলে আইনের শাসন নিয়ে বা ন্যায় বিচার নিয়ে পৃথিবী জুড়ে বড় বড় কথা বলে বেড়ানো ডক্টর ইউনূসের সময়ে যে ধরনের বিচার চলছে তার একটা নমুনা। প্রত্যেকটি খবরে ব্রিটেনের যেসব শীর্ষস্থানীয় দৈনিক বা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের পক্ষে কনজারভেটিভ সাবেক মন্ত্রী, কনজারভেটিভদের শীর্ষস্থানীয় আইনজীবী এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীদের পাঠানো এই চিঠিটির খবর এসেছে, তারা প্রত্যেকে ওই খবরে এটাও উল্লেখ করছেন যে শুধু যে টিউলিপ সিদ্দিকির জন্য একটা বিচার হয়ে যাচ্ছে তাই নয়, টিউলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনাকেও এরই মধ্যে ইউনূসের আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তার মানে টিউলিপের খালা শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, তখন দুর্নীতি দমন কমিশনের মামলায় যে বিচার চলছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে, ব্রিটিশ সংবাদ মাধ্যম, ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা, ব্রিটিশ রাজনীতিবিদেরা, কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির আইনজীবীরা, রাজনীতিবিদেরা একে এক ইউনূসের জামানায় বাংলাদেশের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বা একটা সাজানো আদালত হিসেবেই দেখছে, যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করছে। খবরগুলোতে এবং চিঠিতে আইনজীবীরা এই কথাটা বলেছেন যে ব্রিটিশ এমপিকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার করা হচ্ছে এমন একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের, যেখানে অভিযোগ করা হয়েছে
যে টিউলিপ সিদ্দিকী নাকি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা এবং তার ভাই বোন মানে টিউলিপ সিদ্দিকীর ভাই বোনের জন্য জমি আদায় করে নিয়েছেন। মানে ভাবতেই তো পারছেন, মানে মামলাটা শুনলেই তো বোঝা যায় যে মামলাটা কি পরিমাণ সাজানো হতে পারে। মানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে কেন বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে তার বোন আর তার বোনের ছেলে মেয়েদেরকে জমি দেওয়ার জন্য প্রভাবিত করতে হবে, যেখানে টিউলিপ সিদ্দিক জমি পান নাই, সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতেই পারে। কিন্তু ধরুন ওই প্রশ্ন করেন নাই এই আইনজীবীরা, তারা বলেছেন টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করছেন, তিনি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে বাংলাদেশ সরকার ইন অ্যাবসেন্সিয়া বা পলাতক দেখিয়ে, অনুপস্থিত দেখিয়ে বিচার করবে টিউলিপ সিদ্দিকের? কারণ টিউলিপ সিদ্দিক তো ব্রিটেনের একজন এমপি এবং বাংলাদেশ সরকারের যদি সত্যি সাবস্ট্যান্সিয়াল, গুরুতর এবং তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়ার মতো কোনো অভিযোগ থাকতো, তাহলে বাংলাদেশ সরকারের উচিত ছিল টিউলিপ সিদ্দিককে আইনের মুখোমুখি করবার জন্য সরাসরি হাউস অফ কমন্স বা ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখা। কারণ টিউলিপ সিদ্দিকী তো হারিয়েও যান নাই, তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন, তিনি নিয়মিত পার্লামেন্টের অধিবেশনে যোগ দিচ্ছেন, তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে হাউস অফ কমন্সে যদি বাংলাদেশ সরকার চিঠি লিখত এবং বাংলাদেশ সরকার যদি যথাযথ অভিযোগ, সাক্ষ্য, প্রমাণ ব্রিটিশ পার্লামেন্টে হাজির করতে পারত এই ফৌজদারি অপরাধের যে মামলা চলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে সে বিষয়ে, তাহলে তো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সে অনুসারে যুক্তরাজ্য সরকার এবং যুক্তরাজ্যের সংসদ সিদ্ধান্ত নিতে পারত যে তারা এই ব্রিটিশ এমপিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে, যাতে বাংলাদেশেই তিনি আইনি লড়াই চালাতে পারেন। তো এই আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে ঠিক কোন গ্রাউন্ডে, কিসের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে পলাতক হিসেবে ধরে ইউনূস সরকারের আমলে বিচার করা হচ্ছে, যখন টিউলিপ সিদ্দিক প্রকাশ্যে যে দেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সেই দেশটিতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেখেন টিউলিপ সিদ্দিক এই প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে, ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে জানুয়ারিতে তিনি যখন এই বাংলাদেশে গত বছর আগস্ট থেকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠতে থাকলো এবং তিনি পুতিনের সঙ্গে তার খালার সঙ্গে বৈঠকে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কাজ বাংলাদেশে শুরু হয়েছে সেখানে তিনি দুর্নীতি করেছেন, তিনি ব্রিটেনে দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন, এরকম নানা অভিযোগে যখন তাকে জর্জরিত করে ফেলা হলো মিডিয়া ট্রায়ালে, সংবাদ মাধ্যমে নানা রকম খবর প্রকাশ করে, তখন টিউলিপ সিদ্দিক জানুয়ারি মাসে তাকে যখন লাউরি ম্যাগনাসের কমিশন, সরকারের যে এ ধরনের অভিযোগ তদন্তকারী কমিশন, সর্বোচ্চ কমিশন, সেই কমিশন নির্দোষ অভিহিত করার পরেও তিনি জানুয়ারিতে কিন্তু পদত্যাগ করলেন সিটি মিনিস্টারের পদ থেকে। এবং পদত্যাগ করবার পর তিনি ফেব্রুয়ারি মাসেও সংবাদ মাধ্যমকে সরাসরি বললেন, যখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তিনি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ জারি হয়েছে এবং কেন, কোন ঠিকানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা অভিযোগপত্র পাঠানো হচ্ছে সেটি সম্পর্কে তার কোনো ধারণা নাই। এবং এরপর ইউনূসকে লেখা চিঠিতেও তিনি আবারও মনে করিয়েছিলেন যে আপনি নিশ্চয়ই জানেন, মানে ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে, যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশকে আমি ভালোবাসি, আমার হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু সেটা ওই দেশ নয় যে দেশে আমি জন্মেছি, যে দেশে আমি বড় হয়েছি এবং যে দেশে আমি ক্যারিয়ার গড়েছি, মানে সেই দেশটা তো যুক্তরাজ্য। এবং সেটা উল্লেখ করে তিনি বলেন যে আপনি নিশ্চয়ই বুঝছেন যে বাংলাদেশে এ ধরনের অভিযোগের পর অভিযোগ আসতে থাকা হ্যামস্টেড এবং হাইগেটে জনপ্রতিনিধি হিসেবে আমার কাজকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশে এই সব দুর্নীতির আওয়াজ তার লেবার পার্টির সরকারকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।